নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথের আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প চৌর্য বৃত্তি। সেকালের লতাপাতা কাটা গালা ভরা দুই গাছি রুলি বোধহয় এক ভরি সোনাও দুই গাছিতে ছিল না। তাও আবার দীর্ঘ ব্যবহারে তাহার ভিতর হইতে নানা স্থানে গালা বাহির হইয়া পড়িয়াছে। কিন্তু সেই রুলি দুগাছির দিকে চাহিয়াই দুর্গার চোখ জলে ভরিয়া উঠিল। রুলি দুগাছি তাহার বিবাহের পূর্বেকার, তাহার কুমারী অবস্থার চিহ্ন। শুধু তাহাই নয়, এ রুলি তাহার মায়ের। দুর্গার মা 17 বছর বয়সে বিধবা হইয়াছিলেন বলিয়া তাহার দিদিমা মেয়ের হাত একেবারে খালি করিতে দেন নাই। রুলি দুগাছি তাহার হাতেই ছিল। কিন্তু দুর্গা যখন বড় হইল তখন আর তিনি হাতে গহনা রাখিতে রাজি হইলেন না। রুলি দুগাছি স্যাকরা বাড়ি পাঠাইয়া আর একবার পালিশ করাইয়া আনিয়া মেয়ের হাতে পরাইয়া দিলেন। দুর্গার বরাবরই একটু বাড়ন্ত গড়ন, সুতরাং তাহার হাতে মায়ের রুলি একেবারে চাপিয়া বসিল। দুর্গা মামা বাড়িতেই মানুষ হইয়াছিল, মামারা ভাত দিয়াছিলেন, কিন্তু গহনা দিবার বা বিবাহ দিবার অবস্থা তাহাদের ছিল না। তাহার কাকারও প্রায় সেই অবস্থা, কিন্তু মেয়ের 14 বছর বয়স হইতেই তিনি আর স্থির থাকিতে পারিলেন না। মামাদের সম্পূর্ণ অমতে নিজের অভিভাবকত্ব জাহির করিয়া তারাপদর সঙ্গে বিবাহ দিয়া দিলেন এবং তাহার জাতি রক্ষা হইল বলিয়া নিশ্চিন্ত হইলেন। তারাপদর বাড়ি আছে, সামান্য কিছু জমিও ছিল, তাছাড়া বউবাজারের এক স্যাকরার দোকানে খাতা লেখার কাজ করিত। সুতরাং পাত্র হিসাবে সে ভালোই। এ অকাট্য যুক্তির কাছে মামাদের লেখাপড়া জানে না এ আপত্তি টিকিল না। যাহা হউক, প্রথম প্রথম মনে হইয়াছিল যে সত্যই কাকার দূরদর্শিতা আছে, কারণ বিবাহের 1 বৎসরের মধ্যেই তারাপদ 4-5খানা গহনা দিয়া তাহার গা সাজাইয়া দিল। সিল্কের শাড়িও অঙ্গে উঠিল। কিন্তু সে সুখ দুর্গার ওই 1 বৎসরের বেশি টিকিল না। গর্ভে সন্তান আসার সঙ্গে সঙ্গে তারাপদর মনিবের অবস্থা খারাপ হইয়া আসিল এবং আরও 9 মাস পরে, অর্থাৎ দুর্গা একটি মৃত সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে দোকানই উঠিয়া গেল। প্রথম প্রথম তারাপদ খুব খানিকটা ঘুরিল, কিন্তু চাকরি তাহার কোথাও মিলিল না। লেখাপড়া সে বিশেষ জানিত না, তাহার উপর হাতের লেখা ছিল অত্যন্ত খারাপ। যাহার কাছে সে কাজ করিত তিনি উহাকে স্নেহ করিতেন বলিয়াই কোনো রকমে কাজ চালাইয়া লইতেন। অপরিচিত লোকেরা সে অসুবিধা কেন সহ্য করিবে? প্রায় 6 মাস পর্যন্ত কলকাতার পথে পথে ঘুরিয়া সেই যে সে ঘরে আসিয়া বসিল, আর তাহাকে কোথাও নড়ানো গেল না। আশাভঙ্গের গ্লানি তাহাকে একেবারে জড়ো অমানুষ করিয়া ফেলিল। কথাবার্তা কওয়া, এমনকি পাড়ার রাস্তায় বাহির হওয়া পর্যন্ত সে ছাড়িয়া দিল। 2 বেলা খাওয়া এবং ঘরের দাওয়ায় চুপ করিয়া বসিয়া থাকা ছাড়া আর সে কিছুই করিত না। মায়ের তিরস্কার, আত্মীয় স্বজনদের অনুযোগ, স্ত্রীর চোখের জল কোনোটাই তাহাকে বিচলিত করিতে পারিল না। প্রথমেই টান পড়িল জমিতে, তারপর ভদ্রাসনেও টান পড়িতেছিল, কিন্তু তারাপদর মা কিছুতেই পাটা বাহির করিয়া দিলেন না এবং ভবিষ্যৎ ভাবিয়া দুর্গাও তাহা অনুমোদন করিল। নিঃশব্দে নিজের গলার হার বাহির করিয়া দিল। সে আজ প্রায় বছর 4 কথা। ইতিমধ্যে তাহারা দুর্দশার শেষ ধাপে আসিয়া পৌঁছিয়াছে। খাদ্যাভাবে দুর্গা 3টি সন্তানের কোনোটিকেই বাঁচাইয়া রাখিতে পারে নাই। তাহার নিজের চেহারারও কঙ্কালসার হইয়াছে। চালে বহুদিন পাতা বা খড় কিছুই পড়ে নাই, সুতরাং বর্ষাকালে বসিয়া কাঁদা ছাড়া আর কোনো উপায় থাকে না। গহনা সবগুলিই গিয়াছে, সিল্কের কাপড়ও আর নাই। নিতান্ত প্রয়োজনীয় ছাড়া যাহা কিছু বাসনপত্র ছিল সমস্তই আধা দামে বিক্রয় করিতে হইয়াছে। এখন সম্বল শুধু ওই রুলি জোড়াটি আর এই জরাজীর্ণ ভদ্রাসন।
দুর্গার মা মেয়ের সংসারে অনেক জোড়াতালি দিয়াছেন। নিজের হাতের বহুদিন ধরিয়া গোটা 60 টাকা জমা ছিল, তাহাও একে একে গনিয়া দিয়াছেন। দাদাদের কাছে কাঁদাকাটা করিয়া টাকাটা সিকিটা সংগ্রহ করিয়া মধ্যে মধ্যে দিয়া গিয়াছেন। মেয়ের বাড়ির থোড় মোচা নারিকেল পাড়ায় ঘুরিয়া বিক্রয় করিয়া দিয়েছেন, কিন্তু তাহাতেও সংসার চলে না। অবশেষে এইবার বোধ হয় ভগবান মুখ তুলিয়া চাহিয়াছেন। দুর্গার এক বহু দূর সম্পর্কের জ্যাঠা ভাগলপুরে চাকরি করিতেন। দুর্গার মা তাহাকে সমস্ত কথা খুলিয়া লিখিয়া অনেক মিনতি করিয়াছিলেন, জামাইকে একটা যা হোক কিছু কাজ করিয়া দিবার জন্য। এতদিন পরে তিনি চিঠি লিখিয়া জানাইয়াছেন যে তারাপদ যদি সেখানে যায় তো তিনি টাকা 15 একটি চাকরি করিয়া দিতে পারেন, এবং সে যদি তাহার বাসাতেই থাকে তাহা হইলে কোনো খরচই তাহার লাগিবে না। দুর্গার মা আনন্দে ছুটিতে ছুটিতে আসিয়া জামাইকে শুভ সংবাদটি দিয়া কহিলেন, তাহলে কালই তুমি বেরিয়ে পড়ো, কাল দিন ভালো আছে, এদের জন্য ভাবনা নেই, আমি রইলুম, দেখতে পারবো। জামাতা উদাসীনের মতো ঘাড় নাড়িয়া কহিল, ওখানে যেতে গেলেও তো গাড়ি ভাড়া চাই, তাছাড়া 2-1খানা কাপড়ও না হলেও চলবে না, প্রায় 10 টাকার ধাক্কা, কে দেবে অত টাকা? তাছাড়া ওই দূর বিদেশে সামান্য টাকার জন্য যাওয়াও যায় না। প্রথমটা দুর্গার মায়ের মুখের কথা সরিল না। তাহার পর তিনি প্রায় খেপিয়া উঠিয়া কহিলেন, মুখে আগুন তোমার, লজ্জা করে না বলতে এ কথা? মা আগার শাশুড়ির ওপর বরাত দিয়ে বসে বসে খাচ্ছ, করার কুটোটি নাড়বার নাম নেই, না পয়সা দিয়ে না গতর দিয়ে উপকার। পুরুষ মানুষ হয়ে এমন করে বেঁচে থাকতে ইচ্ছে করে? অন্য লোক হলে মোট বইয়ে কিংবা ভিক্ষে করেও রোজগার করত। 200 বার বললুম যে বাজারে বসে আলু পটল বিক্রি করো, তবু পেটটা চলবে না। বামুনের ছেলে হয়ে আলু পটল বেচব? ছি ছি ছি, গলায় দড়ি দিয়ে মরো, দড়ি কলসি আমি ভিক্ষে করে কিনে দিচ্ছি। তারাপদ মুখটা গোঁজ করিয়া কহিল, বেশ তো, গাড়ি ভাড়া দিন না, আমি যাচ্ছি। দুর্গার মা কহিলেন, সেটাও কি আমাকে জোগাড় করে দিতে হবে বাবা? এইটুকু করে নিতে পারো না? কোথাও থেকে 10টা টাকা ধার করতে পারো না? তারাপদ কহিল, কে আমাকে ধার দেবে? সে আমি পারবো না। দুর্গা এতক্ষণ দৌড়ের আড়াল হইতে নিঃশব্দে রাগে ফুলিতেছিল। এইবার সে বাহির হইয়া বলিল, টাকা আমি দেব মা, ওকে তৈরি হতে বলো, আর তার আগে আমাকে একজোড়া লাল রুলি তুমি দাও, যেখান থেকে হোক। মা মেয়ের হাতের সেই তোবড়াইয়া যাওয়া প্রাচীন রুলি দুগাছির দিকে চাহিয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিলেন। তারাপদর মাও বারবার চোখ মুছিলেন। শুধু অবিচলিতভাবে বসিয়া রহিল তারাপদ। দুর্গাও আর কথা কহিল না, নিঃশব্দে মাটির কলসিটা লইয়া খাবার জল তুলিতে চলিয়া গেল। কিন্তু উড়ে পুকুরের নির্জন ঘাটে বসিয়া রুলি দুগাছির দিকে চাহিয়া তাহার চোখে জল আর বাধা মানিল না। গহনা সে একে একে সবগুলিই গা হইতে খুলিয়া দিয়াছে। কোনোটির সময়েই তো এত কষ্ট হয় নাই। বিশেষ করিয়া স্বামী কর্মস্থানে যাইতেছে, হয়তো এতদিনে অভাব ঘুচিবে, ভবিষ্যতে আবার অলংকার পরিবার আশাও হয়তো একেবারে দুরাশা নয়। তবে তবে এই চোখের জল তাহার কেন? কিন্তু কিছুতেই সে মনকে সান্ত্বনা দিতে পারিল না। বাল্যকালে সমবয়সী প্রায় সব মেয়ের গায়েই অলংকার দেখিত, আর মনে মনে মায়ের হাতের রুলি দুগাছিকে লুব্ধভাবে কামনা করিত। তখনও তাহার সংসারের কোনো জ্ঞানই হয় নাই। ভাবিত, কি অন্যায় মায়ের, তাহাকে শুধু গায়ে রাখিয়া নিজে গহনা পরে। তারপর যখন নতুন করিয়া পালিশ হইয়া ওই রুলি তাহার হাতে উঠিল, তখনই বা তাহার কি উল্লাস! মনে আছে 2 রাত্রি সে ঘুমাইতে পারে নাই। প্রথম যৌবনের কত আশা কামনার সূত্রপাত ওই অলংকারে। সে কথা আজও অন্তর্যামী বোধহয় ভুলিতে পারেন নাই। কত গহনা গায়ে উঠিয়াছে, আবার সবই একে একে চলিয়া গিয়াছে, কিন্তু এমন করিয়া তাহার আত্মার সহিত নিবিড় হইয়া কেহ নাই। তাহার স্বামী মানুষ নয়, তাহার যৌবন ব্যর্থ, তাহার দেহ অকালে জরাগ্রস্ত শ্রীহীন হইয়া পড়িয়াছে।
এ কথা যেন আজ প্রথম সে নতুন করিয়া অনুভব করিল। রুলি পড়া হাত দুইটি বুকে চাপিয়া ধরিয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিল। এই অবস্থায় রায়েদের বিমলা কখন ঘাটে আসিয়াছে দুর্গা টের পায় নাই। বিমলা দুর্গাদের অবস্থা সবই জানিত, তবুও সে প্রশ্ন করিল, কি হয়েছে রে দুর্গা? দুর্গা তাড়াতাড়ি চোখ মুছিয়া কহিল, কিছু না, আমার যেমন মরণ, এতদিন পরে চাকরি হয়েছে, আনন্দেরই কথা। তবু বিদেশ যাবেন বলে পোড়া চোখে যেন জল আর আটকায় না। সংবাদটাই কি জানি কেন বিমলা যেন খুশি হইতে পারিল না। মুখ কালি করিয়াই কহিল, চাকরি হয়েছে? আহা, বেশ বেশ। কোথায় হলো রে? ভাগলপুর। দুর্গা তাড়াতাড়ি কলসিতে জল ভরিয়া লইয়া বাড়ি চলিয়া আসিল। বিমলাকে সে চিনিত। বৃথা এসব কথা তাহার সহিত আলোচনা করিতে মন সরিল না। রান্না বাড়া সবই তাহাকে করিতে হয়, বসিয়া ভাবিবার অবকাশ নাই। কিন্তু তবুও সমস্ত কাজের ফাঁকে ফাঁকে সে অত্যন্ত অন্যমনস্কা হইয়া রহিল। রুলি দুগাছির দিকে সে চাহিতে পর্যন্ত পারিতেছিল না। চাহিলেই তাহার বুকের মধ্যে যেন মোচড়াইয়া উঠিতেছিল। কিন্তু উপায় বা কী? টাকা পাইবার যে কোথাও কোনো আশা নাই, সে কথাটা তাহার নিজের চেয়ে আর কেহ বেশি জানিত না। তবুও সে আর একবার পরিচিত সমস্ত স্থানগুলির কথা ভাবিতে লাগিল। কোথাও 10টা টাকা পাইবার কিছুমাত্র আশা আছে কিনা। কিন্তু বহুক্ষণ ভাবিয়াও এমন কোনো জায়গা সে কল্পনা করিতে পারিল না। বিমলার মা টাকা ধার দেন বটে, গহনা বাঁধা রাখিয়া। বিক্রি না করিয়া রুলি দুগাছি বন্ধক দেওয়া যাইতে পারে, কিন্তু সে ঋণ কি শোধ দেওয়া যাইবে? তা না যাক, তবুও তখনকার মতো এই কথাটাই দুর্গার মনে ধরিল। স্বামী যদি মাসে 10টা টাকাও পাঠাইতে পারে, তাহা হইলেও হয়তো এককালে সে রুলি দুইটি উদ্ধার করিতে পারিবে। স্বামী ও শাশুড়িকে খাওয়াইয়া ভাত লইয়া সে বসিল বটে, কিন্তু কিছুই মুখে দিতে পারিল না। অতি কষ্টে শাশুড়িকে লুকাইয়া ভাতগুলি পুকুরের পাড়ে ঢালিয়া দিয়া আসিল। তারপর ঘণ্টাখানেক চুপ করিয়া শুইয়া থাকিয়া একসময় সে সকলের অলক্ষ্যে বিমলার মায়ের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করিল। বিমলাদের সদর দরজা ভেজানো ছিল, ঠেলা দিতেই খুলিয়া গেল। মাসিমা কই গো বলিয়া উঠানে পা দিয়াই সে বুঝিতে পারিল যে বাড়িতে কেহ নাই। তবুও সে উঠান পার হইয়া দালানে উঠিয়া আসিল, কিন্তু সব কয়টি ঘরই খালি। বিমলার বাবা অফিসে, ভাই স্কুলে, এবং বিমলারও পাড়া বেড়ানো না হইলে চলে না, এ সবই জানিত। কিন্তু বিমলার মা তো কোথাও যান না, তিনি কোথায়? একটু বিস্মিতভাবে আর একবার উচ্চকণ্ঠে ডাকিতে যাইবে, এমন সময় সহসা কে যেন তাহার গলা চাপিয়া ধরিল। বিমলার মাথার বালিশের নিচে হইতে তাহার রিং চাবির তোড়াটা অর্ধেকটা বাহির হইয়া আছে। বিছানার ঠিক পাশেই লোহার সিন্দুক, তাহার উপরেই খুচরা খরচের হাত বাক্স। এই বাক্স সে বহুবার বিমলার মাকে খুলিতে দেখিয়াছে। চাবিটাও অনুমান করা কঠিন হইবে না। দুর্গার বুক ধড়াস ধড়াস করিতে লাগিল। মুহূর্তের মধ্যে সর্বাঙ্গে ঘাম দেখা দিল, কিন্তু সেই সঙ্গেই তাহার এতদিনের সমস্ত গহনার শোক বুকের মধ্যে জাগিয়া উঠিল। একবার সে নিজের ডান হাতটার দিকে চাহিয়া দেখিল, ক্ষীণ জীর্ণ সুবর্ণের সেই নিতান্ত অকিঞ্চিৎকর অলঙ্কারটি অকস্মাৎ যেন সূর্যের দীপ্তিতে চোখ ঝলসাইয়া দিল। মনে হইল উহার কারুকার্যের প্রতিটি রেখা তাহার প্রতিটি অস্থির সহিত জড়িত। এ যখন যাইবে, তাহার বক্ষপিঞ্জর চূর্ণ করিয়া যাইবে। সে স্বপ্নাবিষ্টের মতো ঘরে ঢুকিয়া বালিশের তলা হইতে চাবিটি বাহির করিয়া লইল এবং সেই জড় মোহাচ্ছন্ন অবস্থাতেই বাক্সটি খুলিয়া ফেলিল। কর্তা বোধ হয় কালই মাহিনা পাইয়াছিলেন। একটি তাড়া 10 টাকার নোট বোধ হয় 10-12 খানা হইবে, সামনেই পড়িয়াছিল। দুর্গা
সেই গোছার মধ্য হইতে একটি নোট টানিয়া লইয়া আবার বাক্স বন্ধ করিয়া চাবিটি যথাসম্ভব পূর্বস্থানে রাখিয়া দিল। তারপর প্রায় ছুটিয়া উঠানে নামিয়া আসিয়া এক প্রকার আত্মস্বরে ডাকিল, মাসিমা। এইবার সাড়া আসিল। ভিজা গামছায় সর্বাঙ্গ আবৃত করিতে করিতে বিমলার মা বাড়ি ঢুকিলেন। দুর্গা, কখন এলি রে? আমি বাগানে গিয়েছিলুম। খেয়ে উঠতেই পেটটা কেমন করে উঠল। প্রাণপণ চেষ্টায় দুর্গার গলার স্বরটি ফুটিল। সে যতদূর সম্ভব সহজ কণ্ঠে কহিল, আমি এই আসছি মাসিমা, পাঁজিটা একবার দেখে দিতে হবে তোমায়। এর ভিতর পশ্চিম যাত্রার কবে দিন আছে? বিমলার মা কহিলেন, হ্যাঁ হ্যাঁ, বিমি বলছিল বটে যে তারাপদর নাকি পশ্চিমে চাকরি হয়েছে, তাই তুই ঘাটে বসে কাঁদছিলি, সেই জন্যে বুঝি তোর মুখ শুকনো। পাগলি আর কি, এই তো নাকের ডগে ভাগলপুর, তার জন্য আবার এত ভাবনা। তাছাড়া আর দুদিন বসে থাকলে যে উপোস করে মরতে হতো। আরও কত কথা যে বিমলার মা বলিলেন এবং দিন দেখিয়াই বা কি স্থির করিয়া দিলেন, দুর্গার কানে কিছুই পৌঁছিল না। সে চুরি করিয়াছে, সে চোর। ভদ্র সমাজে ভদ্রলোকের বাড়িতে আর তাহার স্থান নাই। এই কথাটাই কে বারবার যেন তাহার কানে ঢাক পিটাইয়া বলিতেছিল। সে এ কি করিল? ইহার চেয়ে গলায় দড়ি দিয়া মরিল না কেন? কিন্তু তবুও বিমলাদের বাড়ি হইতে বাহির হইয়া যখন নিজের বাড়ির কাছাকাছি পৌঁছিল, তখন রুলি দুইটি হাত হইতে খুলিয়া পেট কাপড়ে লুকাইয়া ফেলিল। তারপর তারাপদর সামনে আসিয়া নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া সহজ কণ্ঠে কহিল, এই নাও টাকা। শাশুড়ি দূরে বসিয়াছিলেন, কহিলেন, তোমার রুলি কি বিক্রি করে দিলে বৌমা? দুর্গা মাথা নাড়িয়া কহিল, না, বাঁধা দিলুম। ঘরের মধ্যে ঢুকিয়া অতি সন্তর্পণে কাপড়ের মধ্য হইতে রুলি দুইটিকে বাহির করিয়া সস্নেহে সেই দুটিকে চুমা খাইল। তারপর অন্যের অলক্ষ্যে তাড়াতাড়ি ভাঙা তোরঙ্গ খুলিয়া ছেঁড়া কাপড়গুলির মধ্যে তলিয়া রাখিল। শেষ হলো গল্প চৌর্যবৃত্তি। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।